বন্দুক সহিংসতায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। নর্থ ক্যারোলাইনায় বিশ্ববিদ্যালয়ে গুলি করে শিক্ষককে হত্যা। ১.৫ ঘন্টার চেষ্টায় শিক্ষার্থীদের উদ্ধার, হামলাকারী আটক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ। ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু আগামী বছরের মার্চে, নিজেকে নির্দোষ দাবি। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের প্রযুক্তিগত সমস্যার সমাধান। স্বাভাবিক হয়নি বিমান চলাচল, ৫০০-র বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী। ইসরায়েলের সঙ্গে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের জেরে উত্তপ্ত ত্রিপোলি। বরখাস্তের পরও থামছে না বিক্ষোভ। তেল আবিবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ককে অবৈধ ঘোষণা। এবং ইতালি থেকে বাড়ছে রেমিটেন্স প্রবাহ। ২০২২ সালে অতীতের সব রেকর্ড ভেঙে ১২০ কোটি ইউরো পাঠিয়েছেন প্রবাসীরা। সরকারি প্রণোদনা বাড়ানোর দাবি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। একের পর এক বন্দুক হামলায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। ফ্লোরিডায় বর্ণবিদ্বেষী হামলার রেশ কাটতে না কাটতেই এবার নর্থ ক্যারোলাইনার একটি বিশ্ববিদ্যালয়ে ঢুকে শিক্ষককে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। প্রায় ১.৫ ঘন্টার অভিযান চালিয়ে শিক্ষার্থীদের নিরাপদে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হামলাকারীকে পুলিশ আটক করলেও জানা যায়নি উদ্দেশ্য। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার একটি বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলার খবর ছড়িয়ে পড়লে আতঙ্কে জীবনের ঝুঁকি নিয়ে বের হয়ে আসেন শিক্ষার্থীরা। নিরাপত্তা বাহিনীর ১.৫ ঘন্টার চেষ্টায় তাদের নিরাপদে বের করে আনা হয়। পুলিশ জানায়, সোমবার স্থানীয় সময় দুপুর ১টায় চ্যাপেল হিল শহরের ওই বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনা ঘটে। জীবন বাঁচাতে নিরাপদ স্থানে আশ্রয় নেয় হাজারো শিক্ষার্থী। গুলির পরপরই শিক্ষার্থীদের ভবনের ভেতরে আশ্রয় নিতে বলা হয়। পরে সবগুলো ভবন তালাবদ্ধ করা হয়। কিছু সময় পর বেশ কয়েকটি পুলিশের গাড়ি ঘটনাস্থলে হাজির হয়। পরে অভিযান চালিয়ে সন্দেহভাজনকে আটক করা হয়। বন্দুকধারীর গুলিতে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক নিহত হয়েছেন বলে নিশ্চিত করে পুলিশ। The suspect was eventually apprehended and is now in custody. I'm grieved to report that one of our faculty members was killed in this shooting. This loss is devastating, and the shooting damages the trust and safety that we so often take for granted in our campus community. এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়টিতে চরম আতঙ্ক বিরাজ করছে। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে সব ধরনের ক্লাস ও পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের আশপাশে জোরদার করা হয়েছে নিরাপত্তা। নিহত শিক্ষক ও সন্দেহভাজনের নাম এখন পর্যন্ত প্রকাশ করা হয়নি। এমনকি এখনই হত্যার উদ্দেশ্য বলা সম্ভব না বলেও জানায় পুলিশ। তদন্তের পর তা প্রকাশ করার কথা জানিয়েছে নিরাপত্তা বাহিনী। বিশ্ববিদ্যালয়টিতে ফল সেমিস্টারের দ্বিতীয় সপ্তাহের ক্লাস চলছিল। প্রতিষ্ঠানটিতে মোট শিক্ষার্থীর সংখ্যা ৩২,০০০-এর মতো, আর শিক্ষক আছেন ৪,০০০-এর বেশি। অন্যদিকে কর্মচারীর সংখ্যা ৯,০০০। একের পর এক বন্দুক হামলায় যেন বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। কোনোভাবেই দেশটিতে ঠেকানো যাচ্ছে না বন্দুক সহিংসতা। শপিং মল থেকে শুরু করে রাস্তাঘাট, প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্রের বিভিন্ন জায়গায় ঘটেছে একের পর এক হামলার ঘটনা। ফ্লোরিডায় শ্বেতাঙ্গ উগ্রবাদীর গুলিতে নিহত ৩ কৃষ্ণাঙ্গ নিহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার নর্থ ক্যারোলাইনায় খোদ বিশ্ববিদ্যালয়ে রক্ত ঝরল। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার আগামী বছরের মার্চে শুরু হবে। সোমবার একজন ফেডারেল বিচারক এ রায় দিয়েছেন। এদিন ট্রাম্পের আইনজীবী ২০২৬ সালে বিচার কাজ শুরুর আবেদন করলে তা প্রত্যাখ্যান করেন আদালত। যদিও নিজের বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। অবশেষে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন। সোমবার দিনক্ষণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট জজ তানহা চুটকান। রায়ে বলা হয়, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্র অভিযোগে ডোনাল্ড ট্রাম্পের বিচার আগামী বছরের মার্চ মাসের ৪ তারিখে শুরু হবে। এদিন আদালতে বিচার কাজ ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত স্থগিত রাখতে আবেদন করেন ট্রাম্পের আইনজীবী। ২০২৪ সালের নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প প্রার্থী হওয়ার লড়াই ব্যস্ত থাকবে উল্লেখ করে এই আবেদন করা হয়, যদিও তা প্রত্যাখ্যান করেছেন বিচারক।
এর মধ্য দিয়ে সুপার টুইসডের আগের দিন ট্রাম্পের বিচের শুরুর দিন নির্ধারণ করা হলো। আগামী বছরের 5 মার্চ যুক্তরাষ্ট্রের 12টির বেশি রাজ্যের ভোটাররা তাদের দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী বেছে নিতে ভোট দিতে যাবেন। 2024 নির্বাচনে ট্রাম্প শীর্ষস্থানীয় রিপাবলিকান মনোনয়ন প্রার্থী। তবে বিচার কাজ শুরু হয় ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ব্যাঘাত ঘটার সম্ভাবনা বেশি। এদিন ট্রাম্পের বিরুদ্ধে 4টি অপরাধের অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সরকারকে প্রতারণা করার ষড়যন্ত্র এবং আনুষ্ঠানিক কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্র। যদিও নিজের বিরুদ্ধে আনিত সব অভিযোগ অস্বীকার করেছেন ট্রাম্প। আর রিপাবলিকান সমর্থকরা বলছেন নির্বাচন থেকে দূরে রাখতেই ট্রাম্পের বিরুদ্ধে একের পর এক অভিযোগ আনছেন প্রেসিডেন্ট জো বাইডেন। রাহানুল রানা, সময় সংবাদ। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের প্রযুক্তিগত সমস্যার সমাধান হয়েছে। তবে এখনও স্বাভাবিক হয়নি বিমান চলাচল। 500-র বেশি ফ্লাইট বাতিল এবং বেশিরভাগ বিলম্বিত হওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার যাত্রী। এ ঘটনায় কার্যকরী তদন্তের কথা জানিয়েছে দেশটির জাতীয় এয়ার ট্রাফিক কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে ঘন্টার পর ঘন্টা ধরে অপেক্ষা করছেন হাজারো যাত্রী। সোমবার দিনভরে ছিল এই দৃশ্য। এয়ার ট্রাফিক কন্ট্রোলের প্রযুক্তিগত সমস্যার কারণে দীর্ঘ সময় ফ্লাইট ওঠানামা বন্ধ থাকায় বিপাকে পড়েন যাত্রীরা। দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টার পর প্রযুক্তিগত সমস্যার সমাধানের কথা জানায় কর্তৃপক্ষ। তবে সৃষ্ট সংকট আপাতত কেটে গেলেও বিমান চলাচল এখনও স্বাভাবিক হয়নি। কয়েকদিন লেগে যেতে পারে বলে শঙ্কার কথা জানানো হয়েছে। সোমবার প্রযুক্তিগত সমস্যার কারণে যুক্তরাজ্যের বিমান পরিবহন ব্যবস্থা পুরো জট পেকে যায়। শত শত ফ্লাইট বিলম্বিত বা বাতিল হয় দুর্ভোগে পড়ে হাজার হাজার যাত্রী, যার রেশ পুরো ইউরোপ জুড়েই ছড়িয়ে পড়ে। দেশটির ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিস NATS জানায় এয়ার ট্রাফিক কন্ট্রোলের প্রযুক্তিগত সমস্যার বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হবে। যাত্রীদের ফ্লাইট বিলম্বিত হওয়া বা বাতিল হওয়ার বিষয়ে অবহিত করা হয়েছে। এরই মধ্যে অনেকে বিকল্প ব্যবস্থাও গ্রহণ করেছেন। এদিকে যতক্ষণ না ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্বল্প দূরত্ব যাত্রীদের বিমানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। অভ্যন্তরীণ রুটের যাত্রীদেরও বাস বা ট্রেন ব্যবহার করতে বলা হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকের জেরে দেশজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বরখাস্ত করা হয়। ফিলিস্তিনিদের অধিকারের কট্টর সমর্থক লিবিয়া। দেশটির প্রেসিডেন্ট পরিষদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাকে পুরোপুরি বেআইনি মনে করেন। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর অনানুষ্ঠানিক বৈঠকের জেরে ক্ষুব্ধ লিবীয়রা। বৈঠকের খবর ছড়িয়ে পড়লে রাজধানী ত্রিপোলি ও অন্যান্য কয়েকটি শহরে বড় ধরনের বিক্ষোভ হয়। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে এবং ফিলিস্তিনের প্রতি সমর্থন জানান আন্দোলনকারীরা। বিক্ষোভ ছড়িয়ে পড়লে লিবিয়ার প্রধানমন্ত্রী আব্দুল হামিদ বেইবা বরখাস্ত করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল মাঙ্গুশকে। লিবিয়ার পার্লামেন্টের স্পিকারের অফিস জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রী দেশদ্রোহিতা করেছেন। প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার তাকে বরখাস্তের পর গুজব ওঠে তিনি দেশ ত্যাগ করেছেন। তবে সে গুজব প্রত্যাখ্যান করে সরকারের পক্ষ থেকে বলা হয় নাজলা আল মাঙ্গুশ আপাতত কোনো দেশে ভ্রমণ করতে পারবেন না। ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি লিবিয়া। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কোহেন বলেছেন গত সপ্তাহে রোমে ম্যাঙ্গুশের সঙ্গে দেখা করেছিলেন তিনি। একে লিবিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের প্রথম ধাপ বলে উল্লেখ করেন তিনি। তবে কোনো কূটনৈতিক সম্পর্ক না থাকায় লিবীয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের খবর প্রকাশের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে লিবিয়া জুড়ে। রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য তেল সমৃদ্ধ লিবিয়ার মতো আরও কয়েকটি আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে ইসরায়েল। তবে ফিলিস্তিনিদের অধিকারের কট্টর সমর্থক লিবিয়া দেশটির প্রেসিডেন্ট পরিষদ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টাকে পুরোপুরি বেআইনি বলে মনে করে। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। এবার বিমান ঘাঁটিতে পাল্টাপাল্টি হামলার অভিযোগ করল রাশিয়া ও ইউক্রেন। মস্কোয় বিমানবন্দরের কাছে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মস্কো। এতে রাজধানীর দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছে তারা। একই সঙ্গে ইউক্রেন সীমান্তের কাছে আরও দুটি ড্রোন প্রতিহতের দাবিও করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। এদিকে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় পেলটোভা অঞ্চলে 4 ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। যুদ্ধক্ষেত্রে যেন কেউ কাউকে ছেড়ে কথা বলতে রাজি নয় রাশিয়া ইউক্রেন। সামরিক শক্তিতে যোজন যোজন এগিয়ে থাকা রাশিয়ার সঙ্গে পশ্চিমা সামরিক সহায়তায় পাল্লা দিয়ে লড়াই অব্যাহত রেখেছে ইউক্রেন। রুশ আক্রমণে বিপর্যস্ত হলেও পিছপা না হয়ে পাল্টা আঘাতের পথ বেছে নিয়েছে জেলেনস্কি বাহিনী।
রোববার রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি করেছে রাশিয়া। আরও হামলার আশঙ্কায় মস্কোর দুটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ রেখেছে রুশ কর্তৃপক্ষ। এদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষ দাবি করেছে দেশটির পোল্টাভা অঞ্চলে রুশ হামলায় বেশ কয়েকজন ইউক্রেনীয় নাগরিক নিহত হয়েছেন। এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় দেশটির সামরিক বাহিনী দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের সাহায্যে ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পেরেছে বলেও দাবি করে তারা। এর আগে ইউক্রেন দাবি করেছিল শনিবার রাতভর রাশিয়ার কুর্স্ক অঞ্চলে একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে তারা। এছাড়াও শনিবার রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থাপনা বিভাগ জানায় কৃষ্ণ সাগরে দেশটির আকাশ সীমায় যুক্তরাষ্ট্রের তৈরি একটি ড্রোন ঢুকে পড়ার চেষ্টা করছিল। পরে সু-30 যুদ্ধবিমান পাঠিয়ে ড্রোনটিকে রুখে দেয় তারা। এদিকে রোববার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সহায়তা ছাড়া দেশটিতে আগামী প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন করা সম্ভব নয়। স্বাভাবিক অবস্থায় আগামী বছর মার্চে ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল। তবে বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধের ব্যয় কমিয়ে নির্বাচন অনুষ্ঠানে অর্থ ব্যয় করতে পারবেন না বলেও জানান তিনি। তাই নির্বাচন অনুষ্ঠানের বিপক্ষে জেলেনস্কি। এছাড়াও নির্বাচনের গ্রহণযোগ্যতা বিচারে যেসব বিদেশি দেশটিতে আসবেন তাদের নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না বলে জানান ইউক্রেনীয় নেতা। এর আগে গেল বুধবার মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ইউক্রেন সফরের সময় যুদ্ধরত অবস্থায় নির্বাচন আয়োজন করে অনন্য নজির স্থাপনের আহ্বান জানিয়েছিলেন। মেহেরাজ মজুমদার, সময় সংবাদ। কোনোভাবে থামছেই না কলকাতায় ঘুরতে যাওয়া বাংলাদেশি পর্যটকদের ভোগান্তি। দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে ইমিগ্রেশন শেষ করা থেকে শুরু করে হোটেল বুকিং ও মুদ্রা বিনিময় প্রায় সব ক্ষেত্রেই সিন্ডিকেটের শিকার হচ্ছেন বাংলাদেশিরা। এছাড়াও দক্ষিণ ভারতে যাওয়ার রেলের টিকিটও যেন সোনার হরিণ। কলকাতার হোটেল পাড়ার ভোগান্তির চিত্র তুলে ধরেছেন সুব্রত আচার্য। ক্যামেরায় ছিলেন বিশ্বজিৎ দাস। চিকিৎসা, বেড়ানো কিংবা কেনাকাটা, বাংলাদেশি পর্যটকদের পছন্দের তালিকায় বরাবরই শীর্ষে প্রতিবেশী ভারত। প্রতিদিন গড়ে 7 থেকে 10 হাজার বাংলাদেশি পর্যটক আসেন এদেশে। মূলত বাংলাদেশি পর্যটকদের সিংহভাগেরই গন্তব্য পশ্চিমবঙ্গের রাজধানী এই কলকাতা। 2000 সাল থেকেই দেশটিতে বাংলাদেশি পর্যটকের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় এক সময় দুদেশের মধ্যে চালু হয় সরাসরি বাস পরিষেবা। রেলের চাকা গড়িয়েছে মৈত্রী এক্সপ্রেসেরও। তবে যতই দিন গড়াচ্ছে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের সংখ্যা বাড়ার পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ভোগান্তিও। ইমিগ্রেশনে দীর্ঘ সময় ধরে লাইনে অপেক্ষা থেকে শুরু করে মুদ্রা বিনিময়, ট্রেনের টিকিট, প্রায় সব ক্ষেত্রেই চরম বিপাকে বাংলাদেশি পর্যটকরা। আমরা যে এক্সচেঞ্জ করি টাকাগুলা, যে এক্সচেঞ্জ করি ওনারা এখানে যারা আছে এনারা সম্ভবত সিন্ডিকেট করে নেয়, এই কারণে টাকার রেটটা ঠিকমতো পাওয়া যায় না। অনেক সময় আমরা বাংলা টাকা নিয়ে আসলে কি হয় আমরা ন্যায্য মূল্যটা পাই না। আমি আসছি ট্রেনে, মৈত্রাতে আসছি, মৈত্রাতে অনেক কষ্ট হয়। এখানে আসার পরে 2-2.5 ঘন্টার উপরে আমি লাইনে থাকতে হয়। ভারতে বেড়াতে আসা বাংলাদেশিদের একটা বড় অংশ আসেন চিকিৎসা করাতে। এক্ষেত্রে কলকাতার পাশাপাশি অনেকেরই গন্তব্য দক্ষিণ ভারতের ভেলোর কিংবা চেন্নাইয়ে। আর যাতায়াতের জন্য এই রুটে বেশিরভাগ বাংলাদেশি পছন্দ করেন রেলকে। তবে সম্প্রতি দক্ষিণ ভারতে রেল লাইন সংস্কারের কাজ চলমান থাকায় প্রতিদিনই বাতিল হচ্ছে একাধিক ট্রেন। এতে চাপ বেড়েছে যাত্রীদের। আর এই সুযোগে বেড়ে গেছে কালোবাজারিদের দৌরাত্ম্য। 2500-এর টিকিট মিলছে 5 থেকে 5,500 রুপিতে। আমার তো ট্রিটমেন্টটা এখন ব্যাঙ্গালোর করতে হবে। আমাকে বলে না, ফরেন কোটাতে এটা দেওয়া যাবে না, টিকিট আপনাকে দিল্লি দেওয়া যাবে, কিন্তু ব্যাঙ্গালোরে দিবে না। কেন? আমার বাচ্চা যেখানে অসুস্থ আমি সেখানেই তো নিয়ে যাব। কলকাতা হলো ট্রানজিট পয়েন্ট, এখানে আসার পরে যখন ডোমেস্টিকভাবে সে যাইতে চায় তখন দেখা গেল যে কোনো এয়ারওয়েজে এখন আছে এক রেট, হুট করে বেড়ে গেল আরেক রেট। ট্রেন ক্যান্সেল চলছে, প্রতিদিন একটা ভ্যালুর যাচ্ছে, প্রতিদিন একটা ট্রেন চেন্নাই যাচ্ছে। এই জন্যে প্রচুর চাপ হয়ে গেছে, লোক টিকিট পাওয়া যাচ্ছে না। শুধু তাই নয়, বাংলাদেশি পর্যটকদের দাবি সম্প্রতি ভারতীয় ভিসা পেতেও নানা ধরনের জটিলতা পোহাতে হচ্ছে তাদের আরও দাবি বাংলাদেশিদের জন্য ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ করার। বাংলাদেশ থেকে যে সমস্ত পর্যটক ভারতে বেড়াতে আসেন তাদের বিড়ম্বনার শেষ নেই। কলকাতায় বেড়াতে আসা অধিকাংশ বাংলাদেশি পর্যটকদের অভিযোগ, ভিসা প্রাপ্তি থেকে শুরু করে কলকাতায় চিকিৎসা, মুদ্রা ভাঙানো, হোটেলে থাকা, খাবার এবং কলকাতাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে দক্ষিণ ভারতে চিকিৎসা করানো, গোটাটাই সমস্যায় জর্জরিত।
কলকাতার মার্কুই স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ। অতীতের সকল রেকর্ড ভেঙে ইতালি প্রবাসী বাংলাদেশিরা গেল বছর সর্বোচ্চ প্রায় ১,২০০ মিলিয়ন ইউরো রেমিটেন্স পাঠিয়েছে। চলতি বছরের প্রথম ৩ মাসে ২০২২ সালের প্রথম ৩ মাসের তুলনায় ৪২ মিলিয়ন ইউরো বেশি পাঠিয়েছে। নতুন রেকর্ড গড়েছে প্রবাসীরা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। নাগরিকত্ব পেয়ে ইতালি প্রবাসী বিপুল সংখ্যক বাংলাদেশি ইংল্যান্ড সহ অন্যান্য দেশে পাড়ি জমিয়েছেন। এরপরও ইতালি প্রবাসী বাংলাদেশিরা ২০২২ সালে ১,১৯৭.৮৪ মিলিয়ন ইউরো রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশে। গেল বছরের প্রথম ৩ মাসে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ করেছে ২৩.২৫ মিলিয়ন ইউরো। চলতি বছরের প্রথম ৩ মাসের রেকর্ড ২৮০.৫৮ মিলিয়ন ইউরো। বিদেশি প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইউনিয়ন, মানিগ্রাম, রিয়া সহ অন্যান্য প্রতিষ্ঠানের চেয়ে অর্ধেকেরও বেশি রেমিটেন্স পাঠিয়েছে বাংলাদেশি ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি। এক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠান জনতা এক্সচেঞ্জ কোম্পানি অনেকটাই পিছিয়ে রয়েছে। মানি এক্সচেঞ্জ কোম্পানির কর্মকর্তারা বলছেন, হুন্ডি ব্যবসা সরকার নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলে রেমিটেন্স আরও বেশি যাবে। পাশাপাশি সরকারি প্রণোদনা বৃদ্ধিরও অনুরোধ তাদের। সরকারকেও এগিয়ে আসতে হবে যাতে হুন্ডি এবং যেটাকে আমরা বলি ব্ল্যাক মার্কেট, যাতে সেটাকে কঠোরহস্তে নিয়ন্ত্রণ করতে পারে। যদি হুন্ডি বন্ধ করা যায়, আমি আশা করতেছি বিগত দিনে এবং বর্তমানে যেভাবে রেমিটেন্স যাচ্ছে, সামনের দিনে আরো ভালো কিছু হওয়া সম্ভব। আমি আশা করি গভর্নমেন্ট যদি আরো 2.5% থেকে আরেকটু যদি বেশি আমাদের প্রণোদনা দেয়, আমি আশা করি যে ইতালি থেকে রেমিটেন্স আরো বেশি যাবে। ইতালির কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে ২০১৬ সালে মোট রেমিটেন্স পাঠানোর পরিমাণ ছিল মাত্র ৪৪২.25 মিলিয়ন ইউরো। সেখান থেকে বেড়ে এই 7 বছরে প্রায় ১২০০ মিলিয়ন ইউরোতে উন্নীত হয়েছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। অবৈধ অভিবাসীদের আশ্রয় ও সহায়তা প্রদান করলে কুয়েত থেকে বের করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। চলতি বছরের এ পর্যন্ত বিভিন্ন দেশের প্রায় ২০,০০০ প্রবাসীকে কুয়েত থেকে বিতাড়িত করা হয়েছে। চলতি বছরই অবৈধভাবে বসবাসরত ৪০,০০০ প্রবাসীকে বিতাড়িত করা হবে। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। কুয়েতে অবৈধভাবে বসবাসকারী প্রবাসীদের সংখ্যা কমাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ত্রিপক্ষীয় কমিটি প্রবাসী অধ্যুষিত এলাকায় প্রায় সময় অভিযান চালিয়ে আসছে। অবৈধ প্রবাসী সহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের আটকের জন্য ধরপাকড়ও অব্যাহত আছে। এর অংশ হিসেবে চলতি বছরের প্রথম ৭ মাসে বিভিন্ন দেশের প্রায় ২০,০০০ প্রবাসীকে কুয়েত থেকে বিতাড়িত করা হয়েছে। যাদেরকে বিতাড়িত করা হয়েছে তাদের মধ্যে প্রায় ৪,০০০ ভারতীয় নাগরিক, ১৮০০ বাংলাদেশি, ১১০০ মিশরীয়, ১৬০০ শ্রীলঙ্কান সহ বিভিন্ন দেশের অভিবাসী ছিলেন। এবছরের মধ্যে ৪০,০০০ প্রবাসীকে কুয়েত থেকে বিতাড়িত করা হবে বলে আভাস পাওয়া গেছে। কুয়েতে অবৈধ অভিবাসীদের বসবাসের স্থান হিসেবে চিহ্নিত করা এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবে নিরাপত্তা বাহিনী। অন্যদিকে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি পরিসংখ্যানে দেখা গেছে যে গত ৮ মাসে প্রায় ২ লাখ ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তা সংক্রান্ত অপরাধ সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কারণে এই মামলা হয়েছে। বর্তমানে পুলিশের যে নির্বাসন কেন্দ্র আছে সেগুলির উপর চাপ কমাতে জিরিবাল, সুয়েক এবং খাইতানে 2টি ডিটেনশন সেন্টারের সংস্কার কাজ চলছে। কুয়েতের মোট জনসংখ্যার ৬৮.26% প্রবাসী। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বৃত্তি নিয়েও আফগান নারীরা দেশের বাইরে পড়তে যেতে পারছে না। সোমবার টিকিট ও স্টুডেন্ট ভিসা নিয়ে দুবাই যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে যাওয়ার পর ৬০ নারীকে ফিরিয়ে দেওয়া হয়েছে। আফগান নারীদের উচ্চশিক্ষার উপর তালেবান শাসক নিষেধাজ্ঞা আরোপ করলে সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের ইউনিভার্সিটি অব দুবাই তাদের জন্য একটি বিশেষ বৃত্তির ঘোষণা দেয়। আফগান নারীদের যেন আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলতে চাইছে তালেবান সরকার। নারীদের ওপর বিভিন্নভাবে নিষেধাজ্ঞা দিয়ে তারা যেন বলতে চাইছে নারীদের কোনো কিছুতেই কোনো অধিকার থাকতে নেই। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখায় নিষেধাজ্ঞা তো আরও আগেই দিয়েছে। সোমবার খবর আসে বৃত্তি নিয়েও আফগান নারীরা দেশের বাইরে পড়তে যেতে পারছেন না। আফগান নারীদের উচ্চশিক্ষার ওপর তালেবান শাসক নিষেধাজ্ঞা আরোপ করলে সংযুক্ত আরব আমিরাতের ইউনিভার্সিটি অব দুবাই তাদের জন্য একটি বিশেষ বৃত্তির ঘোষণা দেয়। কিন্তু এই বৃত্তি নিয়েও আফগান নারীরা দেশের বাইরে পড়তে যেতে পারছেন না। তালেবান কর্মকর্তারা টিকিট ও স্টুডেন্ট ভিসা যাচাইয়ের পর জানান নারীদের স্টুডেন্ট ভিসা নিয়ে আফগানিস্তান ছেড়ে যাওয়ার অনুমতি নেই। এরই মধ্যে অন্তত ৬০ নারীকে বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়।
2022 ডিসেম্বরে আরব আমিরাতের ধনকুবের শেখ খালাফ আহমদ আল হাবতুরের পৃষ্ঠপোষকতায় এই বৃত্তি চালু করে দুবাই বিশ্ববিদ্যালয়। বিবিসির তথ্য মতে এখন পর্যন্ত প্রায় 100 আফগান নারী এই বৃত্তি পেয়েছেন। দেশের বাইরে থাকা কিছু আফগান নারী এরই মধ্যে দুবাইয়ে পৌঁছেছেন। তালেবান ক্ষমতায় আসার পর থেকে নারীদের কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখায় নিষেধাজ্ঞা ছাড়াও হিজাব বাধ্যতামূলক করা, চাকরিতে বাধা, বিউটি পার্লার বন্ধ করে দেওয়া সহ নানা সময় নানাভাবে নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে। রোববার জাতীয় একটি পার্কে নারীদের প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়। হাফসাতুন্নেসা, সময় সংবাদ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে দায়ের করা একটি হত্যার অভিযোগ খারিজ করেছে দেশটির আদালত। পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কোয়েটায় ইমরান খানের বিরুদ্ধে এক আইনজীবীকে হত্যার অভিযোগে মামলা দায়ের করা হয়। গত জুনে এই হত্যা মামলার অভিযুক্ত হন ইমরান খান। 2022-এর এপ্রিলে পার্লামেন্টের অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে 100টির বেশি মামলা দায়ের করা হয়। ইমরান খান এখন তোষাখানা মামলায় কারাদণ্ড ভোগ করছেন। এর আগে পাকিস্তানের কুখ্যাত অ্যাটক কারাগারে ইমরান খানকে নিখোঁজ সাইফার মামলা নিয়ে 1 ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করে দেশটির ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি FIA। গত বছর জনসমাবেশে গোপনীয় একটি ডকুমেন্ট বা সাইফার প্রদর্শন করেছিলেন ইমরান। সে বিষয়ে কারাগারে ঘণ্টাব্যাপী জিজ্ঞাসাবাদ করা হলে ইমরান খান জানিয়েছেন কোনো সাইফার প্রদর্শন করেননি তিনি। তাছাড়া সেটা কোথায় রেখেছেন তাও তিনি ভুলে গেছেন। ভারী বৃষ্টি অব্যাহত আছে নরওয়েতে। রাজধানী অসলোর সবচেয়ে বড় ট্রেন টার্মিনাল প্লাবিত হওয়ায় এর কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃষ্টিতে দেশটির পূর্বাঞ্চলে নদ নদীর পানি আরও বেড়েছে। নরওয়ে থেকে জাহাঙ্গীর আকাশের রিপোর্টে বিস্তারিত। ভারী বর্ষণ অব্যাহত আছে নরওয়ে জুড়ে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসছে। শুধুমাত্র একটি বীমা কোম্পানি 500-র অধিক ঘটনা নিবন্ধিত করেছে বলে জানা গেছে। বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন দেশটির সাধারণ মানুষ। নরওয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কর্মজীবী মানুষের জীবনেও দুর্ভোগ নেমে এসেছে। ট্রেন মিস হয়, ট্রেন ক্যান্সেল হয় এবং ট্রেন অনেক লেট হয়। তারপরে এই 2 দিন যাবৎ এত বৃষ্টি হচ্ছে, আমার এই নরওয়ের জীবন আমি এত বৃষ্টি দেখিনি কখনো। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সারা দেশে অনেক সড়ক বন্ধ হয়ে গেছে। ট্রেন চলাচলও ব্যাহত হচ্ছে। সোমবার অনেকগুলো ট্রেন বাতিল করা হয়েছে। তবে জনগণের দুর্ভোগ কমাতে ব্যাপক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছে প্রশাসন। তারা বলছেন আগামী 2-1 দিনের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, অসলো, নরওয়ে। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বেশ কয়েকটি দেশ। ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় বেশ কিছু অঞ্চল। এদিকে চীনের হেনান হুবেইতে দেখা দিয়েছে বন্যা ও ভূমিধ্বস। এছাড়াও বৈরী আবহাওয়ার কবলে জার্মানির বাভারিয়া রাজ্য। ভারী বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসে বিপর্যস্ত স্পেনের উত্তর পশ্চিমাঞ্চলীয় মালের্কো, কাতালোনিয়া, বেলেরিক দ্বীপসহ বিভিন্ন অঞ্চল। দেখা দিয়েছে বন্যা, ডুবে গেছে সড়ক। বৈরী আবহাওয়ায় বেশ কয়েকজন আহত হয়েছেন। উপড়ে গেছে গাছপালা, ক্ষতিগ্রস্ত হয়েছে বহু অবকাঠামো। তীব্র বাতাসে মালের্কো দ্বীপে নোঙ্গর করে রাখা ব্রিটানিকা ক্রুজ জাহাজ একটি ট্যাঙ্কারে আঘাত করায় জাহাজটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে বন্যা ও ভূমিধসের কবলে চীন। এতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির পূর্বাঞ্চলীয় হেনান, হুবেই সহ বেশ কয়েকটি প্রদেশ। এরই মধ্যে দুর্গত এলাকা থেকে শত শত বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে জরুরি বিভাগের কর্মীরা। এছাড়া বন্যার পানির সঙ্গে বিভিন্ন ধ্বংসাবশেষ ভেসে আসায় তা সরাতেও কাজ করছেন তারা। চীনে প্রচণ্ড তাপদাহের পর গেল কয়েক সপ্তাহ ধরে বিভিন্ন প্রদেশে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ঝড় ও বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ জার্মানির বাভারিয়া রাজ্য। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু অবকাঠামো, আহত হয়েছেন অনেকে। এছাড়া বাভারিয়ার দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে সতর্কতা জারি করা হয়েছে। হিলারির পর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে এবার ধেয়ে আসছে মৌসুমি ঝড় ইডালিয়া। এরই মধ্যে ঝড় মেক্সিকো উপকূলের কাছাকাছি রয়েছে বলে জানিয়েছে মার্কিন আবহাওয়া দফতর। আগামী বুধবার ক্যালিফোর্নিয়া উপকূলে আঘাত হানতে পারে। মেহরাজ মজুমদার, সময় সংবাদ। চন্দ্রজয়ের পর এবার সূর্য অভিযানে যাচ্ছে ভারত। আগামী 2 সেপ্টেম্বর সৌরযান আদিত্য L1 উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে দেশটির মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। এদিকে চাঁদে অবতরণের পর প্রথমবারের মতো বাধার সম্মুখীন হয়েছে চন্দ্রযান 3-এর রোভার প্রজ্ঞান। যদিও সফলভাবেই তা মোকাবিলা করেছে রোভারটি, এমনটাই জানিয়েছে ইসরো।
গেল সপ্তাহে ইতিহাস গড়ে চন্দ্রজয় করে ভারতের মহাকাশযান চন্দ্রযান-3 বর্তমানে চাঁদের দক্ষিণ মেরুতে পুরোদমে অনুসন্ধান চালাচ্ছে এর রোভার প্রজ্ঞান। রোববার এটি চাঁদের মাটির উষ্ণতা মেপেছে বলে জানায় ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। চাঁদের মাটির উপরে এবং নিচে বিভিন্ন গভীরতায় তাপমাত্রার হেরফের হওয়ার একটি গ্রাফ দিয়েছে সংস্থাটি। এতে দেখা যায় চাঁদের মাটির নিচে মাত্র 20 মিলিমিটার গভীরে পৌঁছলে তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসে। দক্ষিণ মেরুতে দিনের বেলায় চাঁদের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় 50 ডিগ্রি সেলসিয়াস। এদিকে অনুসন্ধানের মধ্যে চাঁদে প্রথমবারের মতো বাধা পেল রোভার প্রজ্ঞান। ইসরো বলছে চলার পথে বিশাল গর্তের সামনে পড়ে যায় রোভারটি। ওই গর্তের একটি ছবি প্রকাশ করা হয়েছে। 4 মিটার চওড়া গর্তটি সফলভাবেই পাশ কাটাতে পেরেছে প্রজ্ঞান। চন্দ্রজয়ের আনন্দ এখনো চালিয়ে যাচ্ছে ভারতবাসী। এর মধ্যেই সোমবার সূর্য অভিযানের দিনক্ষণের ঘোষণা দিয়েছে ইসরো। আগামী 2 সেপ্টেম্বর উড়বে রকেট। ইসরো বলছে পৃথিবী থেকে 15 লাখ কিলোমিটার দূরে সূর্যের শেষ অক্ষে পাঠানো হবে সৌরযান আদিত্য L1 মহাকাশযানকে। শ্রীহরিকোটার মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে বেলা 11:50 নাগাদ উৎক্ষেপণ করা হবে সৌরযানটি। সূর্যে পৌঁছাতে সময় লাগবে প্রায় 4 মাস। গত 23 আগস্ট চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে চন্দ্রযান-3। এর আগে পৃথিবীর আর কোনো দেশ সেখানে মহাকাশযান অবতরণ করাতে পারেনি। ফলে দক্ষিণ মেরু এতদিন অনাবিষ্কৃত ছিল। রাহানুল রানা, সময় সংবাদ। অস্ট্রেলিয়ায় যৌথ সামরিক মহড়া চলাকালীন হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত 3 মার্কিন নৌসেনার পরিচয় শনাক্ত করা হয়েছে। তারা হলেন 21 বছর বয়সী কর্পোরাল স্পেন্সার কোলার্ড, 29 বছরের ক্যাপ্টেন ইলিনর লিভিউ ও 37 বছর বয়সী মেজর টবিন লুইস। এর আগে রোববার আচমকা অস্ট্রেলিয়ার মেলভিল দ্বীপে মহড়া চলার সময় 23 আরোহী নিয়ে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এই দুর্ঘটনায় এখনও 20 সামরিক সদস্য গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া এলাকায় শেষ হয়েছে ডিসি বাংলা বইমেলা। 2 দিনব্যাপী এই মেলা উত্তর আমেরিকার কবি, সাহিত্যিক, শিল্পী, সংস্কৃতিকর্মী ও লেখক প্রকাশকদের মিলনে পরিণত হয়। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিকে কেন্দ্র করে ভার্জিনিয়া ও মেরিল্যান্ড অঙ্গরাজ্য নিয়ে পূর্ব উপকূলীয় অঞ্চল ট্রাই স্টেট এলাকা। এখানে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হলো ডিসি বাংলা বইমেলা। এটি এখন এই অঞ্চলের সবচেয়ে বড় শিল্প সাহিত্যের উৎসব। এবারের মেলায় যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে যেমন তেমনি পার্শ্ববর্তী দেশ কানাডা, এমনকি বাংলাদেশ থেকেও এসেছেন অনেক কবি, সাহিত্যিক এবং শিল্প ঘনিষ্ঠ মানুষ। মেলায় 2টি মিলনায়তনের নামকরণ করা হয় বেগম রোকেয়া ও কবি সুফিয়া কামালের নামে। ছিল শহীদ রুমি চত্বর। মেলায় উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ফখরুদ্দিন আহমদ। আমাদের মেলাটা এবার অন্যান্য বারের চাইতেও অনেক বেশি মানুষের কাছে সমাদর পেয়েছে এবং অনেক আগ্রহ নিয়ে আমাদের এই মেলাতে সবাই এসেছে। প্রতি বইমেলাতে আমরা নিজেদেরকে গতবারের বইমেলার চেয়ে আরেকটু সামনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছি এবং এবারও তাই হয়েছে। আমি খুবই আনন্দিত। 2 দিনের বইমেলা পরিণত হয়েছিল বাংলা ভাষা সংস্কৃতির চারণভূমিতে। মেলায় ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার, বঙ্গবন্ধুর উপর আলোচনা, বই নিয়ে নানা আয়োজন। নাটকের একটি কর্মশালা পরিচালনা করেন নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। তাকে সহযোগিতা করেন অভিনয় শিল্পী তমালিকা কর্মকার। বইয়ের স্টলের পাশাপাশি মৃৎশিল্পের প্রদর্শনীও দর্শকদের নজর কাড়ে। দ্বিতীয় দিনের আকর্ষণ ছিল নৃত্যশিল্পী তামান্নার মণিপুরী নৃত্য এবং বাংলাদেশের শিল্পী আনিলা চৌধুরী ও পশ্চিম বাংলার শিল্পী শাহানা ভট্টাচার্যের গান। এই যে এত বাঙালির এখানে একসাথে হওয়া, এটা দেখে খুবই ভালো লেগেছে এবং সবার মধ্যে যে আন্তরিকতা, হৃদ্যতা, এটাও আমাকে খুব স্পর্শ করেছে। এর আগে প্রথম দিন শনিবারের আকর্ষণ ছিল শিল্পী লায়লা হাসানের একক নৃত্য এবং নজরুলের উপর আসিফ এন্তাজ রবি ও দিনার মনির গীতি আলেখ্য। পরে ইতিহাস ভিত্তিক গীতি নৃত্যনাট্য জয় বাংলা পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। বাংলাদেশ ইনস্টিটিউট অফ পারফর্মিং আর্টস বিপার শিল্পীদের মনোমুগ্ধকর এই পরিবেশনা দেখে আবেগাপ্লুত হন দর্শক। এতে তুলে ধরা হয় বাংলাদেশ অভ্যুদয়ের নেপথ্যে সাংস্কৃতিক যুদ্ধের পটভূমি। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ভার্জিনিয়া। এশিয়া কাপে অংশ নিতে পেসার তানজিম সাকিব এখন শ্রীলঙ্কায়। তবে শারীরিক অবস্থার উন্নতি না হয় শঙ্কা কাটছে না লিটন কুমার দাসকে ঘিরে। তার জায়গায় ওপেনিং বিবেচনায় থাকা সাইফ হাসানও ডেঙ্গুতে আক্রান্ত। তাই আপাতত এই স্লটে পাঠানো হচ্ছে না অন্য কাউকে। এদিকে হাঁটুর ইনজুরির চিকিৎসার জন্য ইংল্যান্ড গেলেন
টাইগার পেসার এবাদত হোসেন। আর ভারতের ভিসার জন্য আবেদন করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ভারতের ভিসা প্রসেসিং সেন্টারে হঠাৎ করেই দেখা মিলল রিয়াদের। তাতে ব্যস্ততা বাড়ে গণমাধ্যম কর্মীদের। মুখে মাস্ক, হলুদ টি শার্ট, কালো জিন্স। এশিয়া কাপের বহরে মাহমুদুল্লাহ রিয়াদ উপেক্ষিত আগেই, তবে বিশ্বকাপ বিবেচনায় তিনি যে বেশ ভালোভাবেই আছেন তা বোঝা গেল এমন ছবিতে। ব্যাকআপ ক্রিকেটার হিসেবে ভারতের ভিসা করতে এসেছেন মাহমুদুল্লাহ, তবে জটিলতা কিছুতেই পিছু ছাড়ছে না তার। পার্কিংয়েই নেই ক্যারিয়ার ড্রাইভার। ততক্ষণে সেলফি শিকারীদের পাল্লায় সাইলেন্ট কিলার। আবদার মেটালেন হাসি মুখে, দু একটা কথাও বলেছেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। রিয়াদ লঙ্কান বিমানের টিকিট না পেলেও প্রথমবারের মতো জাতীয় দলের বহরে ডাক পাওয়া তানজিম সাকিব দ্বীপ রাষ্ট্রটিতে গেলেন একদিন বাদে। মূলত টিকিট সংকটে দলের সঙ্গে যাওয়া হয়নি তার। তবে শঙ্কার কালো মেঘ লিটনকে ঘিরে। ডেঙ্গু নেগেটিভ আসলেও এখনো জ্বর কমেনি তার। প্রথম ম্যাচে তাই এলকেডির খেলার সম্ভাবনা খুবই ক্ষীণ, এমনকি তিনি মিস করতে পারেন গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচও। লিটনের জায়গায় ওপেনিংয়ে যাকে বিবেচনা করা হয়েছিল স্বস্তির খবর নেই সেই সাইফ হাসানকে ঘিরেও। বিসিবি সূত্রে নিশ্চিত হওয়া গেছে ডেঙ্গু পজিটিভ এসেছে সাইফের, আছেন চিকিৎসকের তত্ত্বাবধানে। তাহলে প্রশ্ন, শেষ পর্যন্ত যদি এলকেডিকে না পাওয়া যায় তবে কে হবেন বিকল্প ওপেনার? তালিকায় জাকির, শাহাদাত, দীপুর কথা আসলেও আপাতত সেই সম্ভাবনা মোটামুটি নেই বললেই চলে। সেক্ষেত্রে এশিয়া কাপে বাংলাদেশের বহর হচ্ছে 16 জনের। এদিকে হাঁটুর চিকিৎসার জন্য ইংল্যান্ড গেছেন টাইগার পেসার এবাদত হোসেন। বুধবার লন্ডনে দেখাবেন বিশেষজ্ঞ চিকিৎসক। এরপরই জানা যাবে আদৌ সার্জারি লাগবে নাকি তার। যদি সার্জারির প্রয়োজন না হয় তবে আগামী সপ্তাহে দেশে ফিরে এবাদত শুরু করবেন রিহ্যাব। এদিকে রিহ্যাব প্রক্রিয়ার অংশ হিসেবে সোমবারও ব্যাটিং অনুশীলন করেছেন ওপেনার তামিম ইকবাল। 7 সেপ্টেম্বর নাগাদ পূর্ণ রিদমে অনুশীলন শুরু করার কথা তামিমের। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপের আগে ক্রিকেটারদের সম্পর্ক উন্নয়নে কাজ করতে চান রোহিত শর্মা। ড্রেসিংরুমে গড়ে তুলতে চান সুন্দর পরিবেশ। টিম কম্বিনেশন নিয়ে কোচ ও নির্বাচকদের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে ভারতীয় অধিনায়কের। এমনকি যারা স্কোয়াডে জায়গা পাবেন না তাদের সঙ্গেও কথা বলবেন তিনি। তবে নিজের ফর্ম আর ফিটনেস ফিরে পেতে মরিয়া রোহিত। ইংল্যান্ডের সবশেষ ওয়ানডে বিশ্বকাপে প্রতিপক্ষের বোলারদের জন্য রীতিমতো আতঙ্ক হয়ে উঠেছিলেন রোহিত শর্মা। 5 সেঞ্চুরিতে প্রায় 650 রান নিয়ে হয়েছিলেন আসরের সর্বোচ্চ স্কোরার। তবে তিনি এখন সেরা ছন্দের খোঁজে। ব্যাটিংয়ের চেয়েও হিটম্যানের ফিটনেস নিয়ে দুশ্চিন্তা বেশি। দেশের মাটিতে বিশ্বকাপের আগে শেইপে ফিরতে মরিয়া তিনি। আমি যতটা সম্ভব নির্ভর থাকতে চাই, বাইরের বিষয় নিয়ে ভাবতে চাই না। আশা করি 2019 বিশ্বকাপের আগে যে অবস্থানে ছিলাম সেখানে ফিরতে পারবো। ভালো শেইপে ছিলাম, মাইন্ডসেটও ভালো ছিল, সেটা ফিরিয়ে আনার চেষ্টা করছি। হাতে অনেকটা সময় আছে। অনেক আশা নিয়ে বিরাট কোহলিকে সরিয়ে ভারত ক্রিকেট দলের অধিনায়ক করা হয়েছিল রোহিত শর্মাকে, কিন্তু এখনও আস্থার প্রতিদান দিতে পারেননি তিনি। 2022 সালে রোহিত পূর্ণ মেয়াদে দায়িত্ব নেয়ার পর 2টি আইসিসি ইভেন্ট খেলেছে ভারত, কিন্তু টি-20 বিশ্বকাপ ও টেস্ট চ্যাম্পিয়নশিপে মেন ইন ব্লুদের শিরোপা উপহার দিতে ব্যর্থ তিনি। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে তার অ্যাপ্রোচ নিয়েও সমালোচনার শেষ নেই, কিন্তু এবার হোম ভেন্যুতে ভাগ্য বদলের আশায় রোহিত। দলের মাঝে বোঝাপড়া ভালো হওয়া সবচেয়ে জরুরি। কোচ ও নির্বাচকদের সঙ্গে আমি প্রতিপক্ষ, উইকেট, আমাদের শক্তিমত্তা এবং অন্য দলগুলোর দুর্বলতা নিয়ে আলোচনা করে পরিকল্পনা সাজিয়েছি। তবে সবই যে পারফেক্ট হবে সেটা ভাবা ঠিক হবে না। মানুষ মাত্রই তো ভুল। দেরিতে হলেও এশিয়া কাপের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে ভারত। তবে ভাবনাটা বেশি ওয়ার্ল্ড কাপের টিম কম্বিনেশন নিয়েই। সব পজিশনের জন্য অ্যাভেইলেবল অনেক ক্রিকেটার থাকায় স্কোয়াড সাজাতে মধুর সমস্যায় পড়তে হয় ইন্ডিয়াকে। এবারও মাথায় রাখতে হচ্ছে সে বিষয়টা। দলে থাকার মতো অনেকেই হয়তো বাদ পড়বে। কেউ বাদ পড়লে আমি আর রাহুল ভাই সবসময় তাদের বোঝানোর চেষ্টা করি, কারণ 2011 সালে আমাকে যখন দলে নেওয়া হয়নি ভেঙে পড়েছিলাম, তাই বাদ পড়ার কষ্টটা আমি বুঝি। তবে বিশ্বকাপের আগে মোমেন্টাম নিজেদের করে নিতে এশিয়া কাপে ভালো করতে মরিয়া রোহিত বাহিনী। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের জন্য মঙ্গলবার শ্রীলঙ্কা যাচ্ছে মেন ইন ব্লুস। মাকসুম আলম খান, সময় সংবাদ। লিওনেল মেসির কারণেই দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার। আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দেশটির কোচ লিওনেল স্ক্যালোনি। যুক্তরাষ্ট্রে মেসি সুখে আছেন বলেও জানান তিনি।
বার্সেলোনা থেকে প্যারিস, সেখান থেকে মায়ামি, যেখানে গিয়েছেন নিজ পায়ের জাদুতে মুগ্ধ করেছেন সবাইকে। যদিও লিওনেল মেসির পিএসজি অধ্যায় খুব একটা সুখকর ছিল না। ক্লাবের পারফরম্যান্সে মলিন হলেও পিএসজিতে থাকা অবস্থায় জিতেছেন স্বপ্নের বিশ্বকাপ। লিওনেল মেসি যুক্তরাষ্ট্রে পা রাখার পর থেকেই বদলে গেছে মেজর লিগ সকারের চিত্রপট। সেই সঙ্গে লিওর জাদুতে বদলে গেছে ইন্টার মায়ামি। কোনো ইতিহাস বা ঐতিহ্য না থাকা ক্লাবটা এখন ফুটবল জাদুকরের কল্যাণে অংশ হয়ে উঠেছে ইতিহাসের। প্রথমবারের মতো জিতেছে লিগস কাপের শিরোপা। ইন্টার মায়ামিতে এখন পর্যন্ত 9 ম্যাচে 11 গোল করেছেন মেসি। ক্লাব ইতিহাসের প্রথম শিরোপা জয়ে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। যখনই ম্যাচ হাত থেকে ফসকে যাচ্ছে ইন্টার মায়ামির হয়ে তখনই জ্বলে উঠে দলকে রক্ষা করেছেন লিও। যুক্তরাষ্ট্রে মেসির যাত্রা নিয়ে কথা বলেছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী দলের কোচ লিওনেল স্ক্যালোনি। যুক্তরাষ্ট্রে মেসি খুব ভালো আছে, আমি দেখতে পাচ্ছি সে সুখে আছে, সেখানে সে উজ্জীবিত, যা খুব ভালো বিষয়। কারণ দিন শেষে তাকে ভালো থাকতে হবে, ভালো জায়গায় থাকতে হবে, তার পরিবারও আনন্দে আছে। লিওনেল মেসির কারণেই জনপ্রিয়তা পাচ্ছে মেজর লিগ সকার, এমন মন্তব্যই করেছেন স্ক্যালোনি। লিগে তার উপস্থিতি অবিশ্বাস্য, যা তার সতীর্থ ও প্রতিপক্ষ সবাইকে অনুপ্রেরণা যোগায়। খেলার পাশাপাশি মেসি লিগ ও পুরো দেশের ফুটবলকে জনপ্রিয় করে তুলেছে। ইন্টার মায়ামির ম্যাচে দর্শক উপস্থিতি সেটারই প্রমাণ। বয়সটা 36, আর কতদিন আন্তর্জাতিক ফুটবল চালিয়ে যাবেন লিও, তা ফুটবল জাদুকরের ওপর ছেড়ে দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী কোচ। সবাই তাকে খেলতে দেখতে চায়, সে এর মধ্যে অনেক কিছু করেছে এবং আমি মনে করি খেলা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট ভালো অবস্থায় লিও আছে, বাকিটা তার উপর নির্ভর করছে। এর আগে 2026 বিশ্বকাপে মেসি খেলতে চাইলে তার জন্য আর্জেন্টিনার জাতীয় দলের দরজা খোলা রয়েছে বলে জানান স্ক্যালোনি। ফাহিম ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বন্দুক সহিংসতায় বিপর্যস্ত যুক্তরাষ্ট্র। নর্থ ক্যারোলাইনায় বিশ্ববিদ্যালয়ে গুলি করে শিক্ষককে হত্যা। 1.5 ঘন্টার চেষ্টায় শিক্ষার্থীদের উদ্ধার, হামলাকারী আটক। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টার অভিযোগ। ডোনাল্ড ট্রাম্পের বিচার শুরু আগামী বছরের মার্চে, নিজেকে নির্দোষ দাবি। এবং দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক কন্ট্রোলের প্রযুক্তিগত সমস্যার সমাধান। স্বাভাবিক হয়নি বিমান চলাচল, 500-র বেশি ফ্লাইট বাতিল, দুর্ভোগে হাজারো যাত্রী। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।